অবশেষে বাংলাদেশ সুপার 8-এর খুব কাছাকাছি। এখন বাংলাদেশ সুপার 8টা খেলতে পারবে এটা বলাটা ভুল হবে না। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, কিন্তু বাংলাদেশকে এই পর্যায়ে আসতে কতটুকু যে কাঠখড় পোড়াতে হয়েছে, কতটুকু যে শ্বাসরুদ্ধকর সময় পার করতে হয়েছে, বিশেষ করে আগের ম্যাচটাতে সাউথ আফ্রিকার সাথে। তো এখন আর ওই ম্যাচটা নিয়ে কি বলবো, যেই ম্যাচটা অবশ্যই বাংলাদেশের জিতার কথা ছিল, কিন্তু ওই ম্যাচটাই বাংলাদেশ জিততে পারেনি। ওই ম্যাচটা হারলো না, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের যেন গলা চেপে ধরল। তবে বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদেরকে এই বিষয়টা নিয়ে সবাই যেই রকম নাচতে নাবুদ করেছে সেটার বলার মতো না। আর তারা এটার প্রাপ্য ছিল, কারণ বিশ্বকাপের মতো মঞ্চে এইরকম সুযোগ কেউ হাতছাড়া করলে সেটার জন্য তো তার প্রতিদান দিতেই হবে। যাই হোক, যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট পাগল, তারা একসময় গালি দিবে, আবার একসময় তারাই তাদের মুখে বুলি ফুটবে। যেমন আজকের ম্যাচটাই দেখুন, আজকের ম্যাচটার দিকে তাকিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী দর্শক, কারণ আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য ফাইনালের থেকেও কম ছিল না। কারণ আজকের ম্যাচটার উপরেই নির্ভর করত বাংলাদেশ কি এইবারের টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে কিনা। আর আমাদের ওই কথা তো আছেই যে আমাদের বিশ্বকাপ জিতা এটা এইবার না, এটা সবসময় পরের বিশ্বকাপ থাকবে, কিন্তু ওইটা বড় কথা না। আমরা কি সুপার 8-এ উঠতে পারবো কিনা, বা সেমিফাইনালে উঠতে পারবো কিনা, বা ফাইনালে উঠতে পারবো কিনা সেটা বলা যাবে, কিন্তু আমরা বিশ্বকাপটা নিতে পারবো কিনা সেটা আমরা বলছি না, বা সেটা আমরা বলতেও পারবো না। সেটা সবসময় আমাদের পরের বিশ্বকাপেই থাকবে। যাই হোক, ওই আলোচনা ভিন্ন। আজকের ম্যাচটার পুরো আলোচনাটাই করব। বাংলাদেশের জন্য যে ম্যাচটা ফাইনাল ছিল, সেই ম্যাচটার আজকে ডাচদের সাথে জেতার যে টার্নিং পয়েন্ট ছিল, সেই জিনিসগুলোই আজকে কুটিনাটি আলাপ করবো। সেই সাথে সাকিবের অফ ফর্ম নিয়ে যেরকম কথা হচ্ছিল, সাকিব আবার রানে ব্যাক করলো, আর ভাই বড় প্লেয়ারদের এরকমই হয়। আচ্ছা, তাহলে আসুন কথা না বলি আজকের ম্যাচের মূল যে টার্নিং পয়েন্ট তো আজকের ম্যাচের আপনি যদি দেখেন তাহলে অনেকগুলোই মনে হবে, তবে আমার সাথে আপনাদের মিলে কিনা বা যেই রকম সেটাই আজকে দেখব। তাহলে চলুন মূল আলোচনাতে যাওয়া যাক। প্রথমে আসি সাকিব আল হাসানের বিষয়ে আলোচনা নিয়ে, কারণ সাকিবের অফ ফর্মটা নিয়ে এখন টপ অফ দ্য কান্ট্রি আলোচনা সমালোচনা সবকিছুই হচ্ছে। আজকের ম্যাচটাতে তার অবস্থাটা কি ছিল? প্রথম বলেই 6 ক্যাচ, প্রথম 2 ওভারে 19 রান দিয়েছেন। টি-20 খেলাতে রানের জন্য বিশাল একটা রান। উইকেট তো পানেনি, পেতে পারবে বলেও বা উইকেট পাবে এরকমটা মনে হয়নি তার বোলিং এর অবস্থা দেখে। নেদারল্যান্ডস ইনিংসের 15তম ওভারে 2টা ওভার সাকিবের এইরকম গিয়েছে। তখন সবার মনেই হয়তো একটা জিনিসই সাড়া দিচ্ছিল যে সাকিব আগের 2টা ম্যাচের মতো এইবারও তার যে 4 ওভারের কোটা আছে সেটা পূরণ করতে পারবে না। আর ঠিক তাই হচ্ছিল। সাকিব বল করছিল না, অধিনায়ক তাকে বল দিচ্ছিল না, ওরকমই একটা হচ্ছিল। কিন্তু নেদারল্যান্ডস ইনিংসের 15তম ওভারে আবারও যখন আক্রমণে ফিরলেন, তখন সবাই একটু অবাকই হলেন। আর তখন ম্যাচ বাংলাদেশের হাত থেকে প্রায় বেরিয়ে যাচ্ছে। 36 বলে 56 রান লাগে নেদারল্যান্ডস হাতে, 7 উইকেট, 9.33। আস্কিং রেটকে অসম্ভব তো নয়ই, খুব বেশি বলেও মনে হচ্ছিল না। কিন্তু ভাই, ক্রিকেট ম্যাচ কখনো কখনো এমন সময় আসে যখন সময় থমকে যায়। এক ওভারে, এক বলে ম্যাচের পরিস্থিতি পাল্টে যেতে পারে। যখন সবাই ভাবেন যে এই ম্যাচের ভাগ্যটা লেখা হয়ে যাবে, তখন আর সাকিব আহামরি কিছু করতে পারেনি। তার কোটাটা সে পূরণ করেছে, কিন্তু পরের 2টা ওভার আগের 2টা ওভারের মতো এতটাও খারাপ করেনি। তারপর আসি আরেকটা টার্নিং পয়েন্ট এই ম্যাচটাতে, রিশাদ হোসেনের 3য় ওভারটা। এটাও টার্নিং পয়েন্টের মধ্যে পড়ে। আমার মনে হয় বেশিরভাগ লোকেরই এটাই মনে হবে। আরো নির্দিষ্ট করে বললে শেষ 3 বল, প্রথম 3 বলে 7 রান দিয়ে দেওয়ার পর সবাই ভাবছিল যে আজকের ম্যাচের রংটা বুঝি কমলাই হয়ে যাবে, আর ওই দিকেই যাচ্ছিল। কিন্তু বাকি 3 বলে ওই কমলা রং থেকে সবুজ রং হয়ে যাচ্ছিল। লেগ স্পিনাররা কেন হীরার মতো দামি তা তিনি তার শেষ 3 বলেই রিশাদ 2 উইকেট নিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। বর্তমান বিশ্বে বিশেষ করে লেগ স্পিনাররা আধিপত্য দেখাচ্ছে, তারই প্রমাণ করে দিলেন রিশাদ হোসেন। কেন আমি রিশাদের এই 2টা উইকেট টার্নিং পয়েন্ট বলছি সেটা এখন আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি। প্রথম উইকেটটি তানজিমের ক্যাচ, চোখে সূর্যের আলো পড়ার শেষ মুহূর্তে চোখ সরিয়ে নিতে হয়েছে। ক্যাচটা যে সহজ ছিল না, তার রিশাদের অবস্থাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ক্যাচটা নিতে গিয়ে শেষ পর্যন্ত মাটিতেও পড়ে যান, তারপরেও ক্যাচটা ছাড়েনি। এই ক্যাচটা যদি তানজিম সাকিব ছেড়ে দিত বা ছেড়ে দিতে পারত, কারণ এই ক্যাচটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ
সূর্যের আলোটা তার সরাসরি চোখে পড়ছিল, ওইটা ক্যামেরাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে। ওই ক্যাচটা মিস হয়ে গেলে এই ম্যাচের পরিস্থিতিটা অন্যরকম হতেও পারতো, কারণ তখন ওই ব্যাটিংটা ছিল সেট ব্যাটিং। এখন সব মিলিয়ে আপনি যদি ম্যাচটার দিকে তাকালেন বা তাকান, তাহলে টার্নিং পয়েন্ট হিসাবে এটাকেও বলতে পারেন, কিন্তু এক একজনের মত ভিন্নও হতে পারে, আপনার অন্যটাকেও ভিন্ন মত মনে হতে পারে। তবে আপনার এমনটা মনে হতে পারে যে মাহমুদুল্লাহর হঠাৎ করে একটা বল, সেটাও ম্যাচে টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ মাহমুদুল্লাহর ওই উইকেটটা আর তখন 1 ওভার করে 6 রান দিয়ে যাওয়া, ওইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটাও মাহমুদুল্লাহর এই ওভারটা 6 রান দেওয়া, একটা উইকেট নেওয়া, তো আবার সেট ব্যাটিং ভালো করছে, এটাও আপনার কাছে টার্নিং পয়েন্ট বা অনেকের কাছে মনে হতে পারে। যাই হোক, এখন আবার রিশাদের কাছে আসি। রিশাদের বলে আরেকটা লিটনের অসাধারণ স্টাম্পিং, এটাও কিন্তু ম্যাচের জন্য একটা টার্নিং পয়েন্ট আপনি ধরতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ও বড় ভূমিকা ছিল লিটনের দুর্দান্ত কিপিং, যদিও তা সেভাবে আলোচনায় আসেনি, কারণ এই মুহূর্তে লিটনের সময়টা ভালো যাচ্ছে না, তিনি আলোচনায় আসতে পারছেন না, যার জন্য ওইগুলো চাপা পড়ে যাচ্ছে। এদিন যে স্টাম্পিং করেছেন, এক কথায় দ্য ওয়ার্ল্ড ক্লাস। রিশাদের ওই ওভারেই ম্যাচ করিয়ে দিয়েছে। বাকিটা করার মতো বোলার বাংলাদেশের এই দলে অনেকেই আছে। সবার আগে নাম আসবে মুস্তাফিজের, যার 4 ওভারে মাত্র 12 রান নিয়েছে ডাচরা। মুস্তাফিজের এই 4টা ওভারও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কারণ প্রথম শুরুর দিক থেকে ডাচরা যেইভাবে ব্যাটিং করে যাচ্ছিল, মনে হচ্ছিল বাংলাদেশের 107 রানের যে টার্গেটটা দিয়েছে সেটা অল্প হয়ে গেছে। আর ওই সময়টাতে মনে হচ্ছিল যে 20 ওভারের আগেই বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে, বাংলাদেশের সুপার 8-এ ওঠার স্বপ্নটাও হারিয়ে যায়। তাহলে আপনি মুস্তাফিজের এই 4 ওভারে 12 রান দেওয়া, উইকেট না পাক, এটা আপনি টার্নিং পয়েন্ট ধরতেই পারেন, অনেকেই মনে করতেই পারেন। যাই হোক, যার জন্য শেষ ওভারের আগেই ম্যাচ শেষ, তখন কে জিতবে কে হারবে ওটা নিয়ে কারো মাথায় কোনো ব্যথা ছিল না। তখন একটা জিনিসই আলোচনা হচ্ছিল যে ম্যাচ সেরা কে হবেন, রিশাদ হোসেন নাকি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সাকিবই। ক্যারিয়ারে তারও আরও অনেকবারের মতোই দুর্দান্ত এক প্রত্যাবর্তন হলো সাকিবের। সুপার 8 এখন বাংলাদেশের জন্য অদূরের কোনো স্বপ্ন নয়, বরং খুব কাছেই স্বপ্ন, যেটা এখন বাংলাদেশ দল, বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা দেখতেই পারে। সামনে শুধু আগামী 17 জুন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের আরেকটা ম্যাচ বাকি আছে। বাংলাদেশের এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেটা দেখে আপনি নিছক ভাবতেই পারেন যে বাংলাদেশ নেপালের সাথে ওই ম্যাচটা জিতবে। এই জিনিসটা চিন্তা করা বা বাংলাদেশ সুপার 8-এ উঠে গেছে, এই জিনিসটা ভাবা অতিরিক্ত কোনো কিছু হবে না বলে আমার মনে হচ্ছে, বা এটা বাড়াবাড়িও হবে না। যাই হোক, আজকের এই ম্যাচটাতে অনেক কিছুই হলো, অনেকের প্রত্যাবর্তন হলো, অনেক টার্নিং পয়েন্ট, অনেকের অনেক আক্ষেপ গুছালো, বাংলাদেশের সুপার 8-এ ওঠার স্বপ্নটাও বেঁচে থাকলো। বাংলাদেশ সুপার 8-এর স্বপ্নের যেটা দিক ছিল, এটার খুব কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ। আশা করি বাংলাদেশের সামনের পথগুলো আজকের মতো এরকম মসৃণই হবে। বাংলাদেশ দল থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা যেটা আশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করতে পারবে, তাহলেই বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে। এখন তো সুপার 8 মোটামুটি কনফার্মই, এখন আমরা সুপার 4 যাওয়ার প্রত্যাশা রাখতেই পারি। তবে সুপার 8 থেকে সুপার 4-এ যাওয়া, সেই জিনিসটা এখানে যদিও বাংলাদেশ পার পেয়ে যায়, ওইখানে এতটা সহজ হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আজকের ম্যাচটাতে আপনার কাছে টার্নিং পয়েন্ট কোনটা মনে হয়েছে। আমার সাথে যদি মিলে যায় সেটাও জানাবেন, যদি না মিলে সেটাও জানাবেন। অপেক্ষায় থাকলাম আপনার মতামতের। আসসালামু আলাইকুম।